জাইফা সোফায় বসে নাস্তা করছে। রাহেলা বেগম এক গ্লাস দুধ জাইফার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুই আরও কয়েকটা দিন আমার কাছে থাক, এখন তো নিজের যত্ন নিতে হবে। জামাইয়ের সাথে আমি কথা বলে নিব। ওর ফোন গতকাল রাত থেকে বন্ধ বলছে, যতবার কল দিই ঢুকছে না। আচ্ছা, যখন কল ঢুকবে আমাকে দিস তো। আচ্ছা মা, রেনু আপাকে দেখছি না কেন? সে কই? কাল রাতে রেনু বাড়ি ফেরেনি, ঋতুর বাসায় থেকেছে, এখন বেশে পড়বে। জাইফা বলল, আমাকে একটু হালুয়া করে দাও তো মা, তোমার হাতে হালুয়া খেতে ইচ্ছে করছে। তুই বস, আমি করে নিয়ে আসছি। এর মধ্যে রেনু বাসায় এসে ঢুকলো। ঢুকেই দেখে জাইফা পায়ের উপর পা তুলে খাচ্ছে। রেনু বেশ অবাক হলো। রেনু আরও অবাক হয়ে করে দেয়। জাইফা বলে, বনু বস, নাস্তা করছিস? না করলে আয় একসাথে করি। তোর কি হয়েছে জাইফা? এত বড় অপবাদ দিয়ে এখন আবার ভালোবাসা দেখাচ্ছিস? নিজের ভুল বুঝতে পেরেছি তাই, কিন্তু রাতে তোমার ফোন বন্ধ ছিল কেন? এতবার কল দিলাম ঢুকলো না, আর ওইদিকে পাবেলের ফোনও বন্ধ। হ্যাঁ সে তো, না বলেই থেমে গেল। কি বলতে যে থেমে গেলে গেলে বনু? বললাম সে তো, ঋতুর বাসায় আড্ডা দিচ্ছিলাম তাই ফোন বন্ধ করে রেখেছি বলে রেনু নিজের রুমে চলে গেল। দরজাটা ঠাস করে বন্ধ করে কল করতে লাগলো পাবেলকে। মনে মনে বলে, আমি সহ্য করতে পারছি না জাইফাকে, ওকে মরতে হবে আমার হাতেই, মরতে হবে। পাবেলের ফোন সুইচ অফ আছে। বিরক্ত হয়ে পাবেলের এক কলিগকে কল করলো। রিসিভ হতে সালাম দিয়ে বলে, ভাইয়া আমি পাবেলের ওয়াইফ, কাল থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না। ফোন সুইচ অফ, আপনি কিছু জানেন? না, কাল বের হওয়ার সময় বলল আপনাকে ডাক্তার দেখাবে আর আপনার সাথে লাঞ্চ করবে। এরপর আর জানি না। কেন বাসায় যায়নি? আমি সঠিক জানি না ভাইয়া, ডাক্তার দেখিয়ে আমি মায়ের বাসায় চলে এসেছিলাম। আচ্ছা আমি দেখছি কেউ জানে কি না, খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। রেনু বেডের উপর বসে রাগ ফুঁসছে। ঠিক সেই সময় জাইফা এসে বলে, আসবো বনু, আয়। তোর আবার অনুমতি লাগে? জাইফা বেডের এক সাইডে বসে বলে, তোর এখন কোনো কাজ আছে? না, রাতে ঘুম হয়নি, এখন ঘুমাবো। তাহলে আসো, ঘুমের আগে তোমার সাথে একটা অ্যাডাল্ট মুভি দেখি। কখনো এসব দেখিনি তো, তাই তোমার সঙ্গে দেখতে চাইছি। তোর জামাইকে নিয়ে দেখ, বড় বোনকে নিয়ে কেউ এসব দেখে? আসোই না একটু দেখি। তুমি দুজনেই তো প্রাপ্তবয়স্ক, তাই একসাথে দেখলে সমস্যা কি? কি আজে বাজে বকছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। আসো না একটু দেখি, প্লিজ প্লিজ প্লিজ। তুই বস, আমি চেঞ্জ করে আসছি। বিরক্তি নিয়ে চেঞ্জ করতে গেল রেনু। মনে মনে শত গালি দিচ্ছে জাইফাকে। রেনু বের হতে জাইফা বলে, বাহ, এই কালার তো তোমাকে দারুণ মানায়, কি আকর্ষণ লাগছে তোমাকে। ছেলে হলে তো আমি ফিদা হয়ে যেতাম। কী সব বলছিস তুই? আমাকে কি প্রথম দেখলি? কিন্তু দিন দিন আকর্ষণীয় হচ্ছ, এর রহস্য কি? তোকে আজ কোনো ভূতে ধরেছে সেটা বল। ছাড়া তো সব কথা, আসো মুভি দেখি। দাঁড়াও, তোমার রুমে টিভি, আমার ফোনে কানেক্ট করি। তুই ওসব ছবি নামিয়েছিস? হ্যাঁ, কখনো ভাবিনি এসব দেখতে হবে, কিন্তু হুট করে ইচ্ছে হলো। দাঁড়া, দরজা লাগিয়ে দিয়ে আসি। জাইফা বলল, দরজা লাগাতে হবে না, চাপিয়ে দিয়েছি আমি। আর মা তো রান্নাঘরে, এখন আসবে না। কোনো প্যারা নেই। রেনু বসতেই রেনুর ফোন বেজে উঠল। রেনু দ্রুত রিসিভ করে বললে, কোনো খবর আছে? না ভাবি, গতকাল রাত থেকে কারোর সাথে যোগাযোগ হয়নি। রেনু খট করে ফোনটা কেটে দিল। চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। জাইফার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, কি জানে পাবেল কোথায় আছে, নয়তো ওর মধ্যে কি কোনো টেনশনের ছাপ নেই? ও এত রিল্যাক্স কেন? এভাবে তাকিয়ে কি দেখছো? সামনে তাকিয়ে মুভি দেখো, কিন্তু মুভি দেখার পর কাকে ধরবে সেটা হোয়াট? কাকে ধরবো মানে? এসব আজে বাজে কথা কেন বলছিস? আর কথা বলার আগে নিজের কণ্ঠ কানে ভেসে আসলো। দ্রুত সামনে তাকালো। টিভিতে তারার পাবেলের একান্ত মুহূর্তের ফুটেজ। আর এসব ভিডিও হলো কি করে? রেনু কপালে ঘাম জমছে। জাইফা বলে, তুই ওসব নায়িকাদের চেয়েও বেশি। তবে এত ছেলে থাকতে নিজের ছোট বোনের হাজব্যান্ডের সাথে এমন করতে হলো? কখনো ভাবিনি এসব দেখাবো। যখন দেখতে চাইলাম আসলো আমার হাজব্যান্ড আর বোনের। এই জন্যই তো তোর প্রতি আসক্ত হয়েছে পাবেল, তাই না? আমি তো এত নোংরামি করতে জানি না, কিন্তু তুই কোথায় থেকে এসব শিখলি যখন দুনিয়ার এক্সপেরিমেন্ট করার জন্য আমার জামাইকেই পেলি। রেনু উঠে টিভির সামনে থাকা বড় ফুলদানি দিয়ে টিভিতে বাড়ি মেরে টিভি কাঁচ ভেঙে ফেলে।
গর্জে উঠে বলে, তুই এসব কোথায় থেকে ফেলি? আরে এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি কেন, পুরো পৃথিবীর সবাই পাবে। এত সুন্দর অ্যাডাল্ট ফিল্ম মানুষ মিস করবে নাকি? সুন্দর হাতে ফুলদানি দিয়ে জাইপার দিকে এগিয়ে আসতে জাইপার নিজের পা দিয়ে রেনুকে ল্যাং মেরে ফেলে দেয়। টিপে ভাঙার আওয়াজ পেয়ে রাহেলা বেগম এই রুমে ছুটে এসে দেখে রেনু জাইপার দিকে তেড়ে যাচ্ছে। রাহেলা বেগম রেনুর গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলে, পাগল হয়ে গেছিস তুই? নিজের অন্তঃসত্ত্বা বোনের গায়ে কোন আক্কেলে হাত তুলতে চাইছিস? ওকে মরতে হবে, আমি ওকে বাঁচতে দেব না। দরকার পড়লে তোমাদের দুজনকে মেরে ফেলবো। ডিলিট করতে বলো ওকে, বলো ওসব ডিলিট করে দিতে, নয়তো ধ্বংস করে দেব আমি সব। বলো ডিলিট করতে। রাহেলা বেগম বললেন, আগে তুই শান্ত হ, তারপর বল কি ডিলিট করতে বলবো। রেনু জাইফার গলা চেপে ধরে বলে, তোকে তো মরতেই হবে। তোর সাহস কী করে হলো এসব করার? রাহেলা বেগম রেনুকে টেনে সরিয়ে পর কয়েকটা চড় দিলেন। এরপর তার বাসার কাজে মেয়েটাকে ডেকে এনে রেনুকে বেঁধে রেখে রুম থেকে বের হয়ে গেলেন। রেনু চিৎকার করে বলছে, আমি কাউকে ছাড়বো না, মেরে ফেলবো তোমাদের। রাহেলা বেগম সোফার রুমে জাইপার পাশে বসে আছেন। কাজের মেয়েটাকে বললেন জাইপার জন্য পানি আনতে। কাজের মেয়ে সরে যেতে রাহেলা বেগম বললেন, এবার বল তোমাদের মধ্যে কি হয়েছে? আমাকে সবটা খুলে বলবে, কোনো কিছু বাদ দেবে না। বললে বিশ্বাস করবে না, তার চেয়ে তোমাকে দেখাই। না, তোমাকে দেখানো যাবে না, আমি অতটাও নিচে নামতে পারবো না। তবে তোমাকে শোনাই, এরপর তুমি যা বলার বলো। ওই দিন কল রেকর্ডগুলো চালু করে দিল জাইপা। রাহেলা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তার মেয়ে আরেক মেয়ের সংসার ভাঙলো, আবার নিজের বোনকে হত্যার পরিকল্পনা করছে। পরে ছিল তো খারাপ হতেই পারে, কিন্তু নিজের পেটের মেয়ের এমন কীর্তি দেখে তিনি পুরোপুরি নিশ্চুপ হয়ে গেলেন। খানিকক্ষণ চুপ থেকে বলে, তুই আমাকে আগে কেন সবটা বললি না? বলছিলাম, বিনিময়ে তোমার কথার আঘাত আমাকে আরও ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। মা রে, নিজের মেয়েটাকে চোখের সামনে সব সময় দেখছি, কখনো কল্পনাও করিনি ও এমন কাজ করবে। শাস্তি পেতে হবে দুটোকেই। পাবেল খবর দেয়, ওর সাথে কখনো কোনো যোগাযোগ করা যায়নি। মনে হচ্ছে রাতে পাবেলে আর বোনও একসাথে ছিল, কিন্তু এখন পাবেল কোথায়? বাসার টাঙ্কি থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, টিভি ছাড়াই ছিল। হঠাৎ সংবাদটা শুনে টিভিতে নজর দেয় রাহেলা বেগম। সংবাদ পাঠিকা আরও পড়ছে। জানা যায় প্রায় বছর 3 আগে এই বাসায় ভাড়া আসেন পাবেল নামের এক যুবক এবং তার স্ত্রী। এ সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে পরবর্তী সংবাদে। জাইফা কান্নাকাটি শুরু করে দেয়, চিৎকার দিয়ে বলে, আমার মন বলছে রেনু আপা এই কাজ করেছে। কাল ও ঋতুর বাসায় না, আমাদের বাসায় গিয়েছিল। আমার কপাল পুড়ল মা, আমার সন্তানটা দুনিয়ায় আসার আগেই এতিম হয়ে গেল। আমার কি হবে? বিলাপ করে কান্না করছে। রাহেলা বেগম উঠে এসে বোরকা পরে চলে গেল, তাড়াতাড়ি চল জামাইয়ের লাশের কাছে। এখন ভেঙে পড়লে চলবে না মা, এখন একটু নিজেকে শক্ত কর। জাইপাও বোরকা পরে নিল। দুজনে বাসায় এসে দেখে মানুষ আর মানুষ। ভিড় ঠেলে জাইপা চিৎকার করে কান্না শুরু করে দেয়। সবাই খুবই করেছে, এক একজন এক এক কথা বলছে। জাইপা চিৎকার করে বলে, আমার পাবেল কই? ওরে কই রাখছেন? আমার একটু দেখান। আমার হাজবেন্ড কই? বলে চিৎকার করে কান্না করছে। রাহেলা বেগম নিজের মেয়েকে ধরে বলে, শান্ত হ মা, এই সময় এত উত্তেজিত হওয়া ঠিক না। এর মধ্যে একজন ইন্সপেক্টর এসে বলে, আপনি ওনার ওয়াইফ? আমার হাজব্যান্ডের কি হয়েছে স্যার? ও কই? ওরে একটু দেখান। আমার অনাগত বাচ্চাটা পিতা ছাড়াও হতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে, ওই লাশ পাবেলেন না। রিল্যাক্স মিসেস পাবেল, আপনি আমাদের সাথে থানায় চলুন। আমার মেয়ে প্রেগনেন্ট, প্লিজ ওকে নিয়ে টানাহেঁচা করবেন না। দেখুন ম্যাডাম, আমাদের সাথে ওনাকে একবার থানা আসতেই হবে। আমাদের কাজে বাধা দিতে পারবেন না। ইন্সপেক্টর রবি মহিলা কনস্টেবলকে বলল জাইপাকে থানায় নিয়ে যেতে। আমাকে যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যাবেন। আমার স্বামীর মুখটা একবার দেখতে দেন। ওরে কই রাখছেন? ওরে একটু দেখান। আমি তোমারে রাইখা বাপের বাড়ি গেলাম। একটা রাত তোমারে চোখের আড়ালে রাখতেই তুমি আমার একলা কইরা কেমনে গেলা? কান্না করছে আর বিলাপ করছে জাইপা। আগে থানায় চলুন, তারপর লাশ হস্তান্তর করা হবে। থানায় বসেও জাইপা অনবরত কেঁদে চলছে। এর মধ্যে পাবেলের পরিবারও গ্রাম থেকে চলে আসে। এসে জাইফার গলা ধরে পাবেলের মা কান্নাকাটি শুরু করে। একজন কনস্টেবল এসে জাইফাকে বলে, আপনি আমার সাথে আসুন। ও একা কেন যাবে? আমিও ওর সাথে যাব। রাহেলা বেগমের কথা শুনে কনস্টেবল বলে, ওনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে, দরকার পড়লে আপনাদেরও ডাকা হবে। জাইফা একটা রুমের মধ্যে আসলো। দিনের বেলায়ও রুমটা অন্ধকার, এটা লাইট জ্বলছে।
তবে অত আলো নেই। জাইফার নিজের কান্নার গতি বাড়িয়ে বলে একজন জাইফার দিকে এক গ্লাস পানি ধরল। ইন্সপেক্টর রবি বলল, পানিটা পান করুন আর শান্ত হয়ে আমাদের কথার উত্তর দিন। আপনি কি চান না আপনার স্বামীর হত্যাকারী শাস্তি পাক? আমার স্বামী মরতে পারে না, আপনারা মিথ্যা বলছেন। ওরা কই লুকিয়ে রেখেছেন আমারে একবার একটু দেখতে দেন, এরপর আপনারা যা প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর দেব। আমার স্বামীকে শুধু এক পলক দেখতে দিন। এসব কান্না বন্ধ করুন, যত দেরি হবে আপনার স্বামীর লাশ পেতেও তত দেরি হবে। এবার বলুন আপনার স্বামীর সাথে আপনার শেষ কথা কখন হয়েছে? সন্ধ্যার পর আমাকে ডাক্তার দেখিয়ে বাবার বাড়ি নিয়ে দিয়ে আসে। আপনি তাকে আসতে দিলেন কেন? আমি বলছি আমার সাথে থাকো, ও কইলো তুমি থাকো কয়েকদিন, আমি এসে তোমাকে নিয়ে যাবো। এই কয়েকদিন আমি অফিসের কাজ গুছিয়ে নেবো, এরপর তুমি বাসায় গেলে তো তোমার খেয়াল আমাকে রাখতে হবে। বলে কপালে একটা চুমু খেয়ে গেটের সামনে থেকে চলে গেল। আমার স্বামীর সাথে আমার কখনো ঝগড়াঝাটি হয়নি, ছিল না। মাটির মানুষ ছিলেন আমরা, এক একজনের কাছে একজনের প্রাণ বোমরা ছিলাম। তারপর আপনাদের মধ্যে আর কথা হয়নি। একবার হয়েছিল, কল দিয়ে কয় খিচুড়ি রান্না করার রেসিপি কও, রান্নাটা ট্রাই করি। এরপর আর কথা হয়নি, তারে কল করে আর পাইনি। আমার হাজব্যান্ড কি পরকীয়া আসক্ত ছিল? না, সে অন্য নারীর দিকে তাকাতো না। আপনি জানতেন না আপনার হাজব্যান্ডের অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল? আর একটা মেয়ে কেন, তার ফোন ঘেঁটে জানতে পারলাম 4-5টা মেয়ের সাথে তার অবাধ মেলামেশা। এটা হতেই পারে না, আমার হাজব্যান্ড পৃথিবীতে নাই। এই সুযোগে আপনারা যা ইচ্ছা তাই বলবেন। আমি আমার হাজব্যান্ডকে বিশ্বাস করি। চিৎকার করে কেঁদে বলে, প্লিজ ওর গায়ে এমন কলঙ্ক লাগাবেন না। একজন মহিলা কনস্টেবল জাইফাকে বলে, মিসেস রায়, জাইফা প্লিজ রিল্যাক্স, আপনার শরীর ঠিক নেই। ইন্সপেক্টর রবি বলেন, আপনি এখানে সাইন করে নিজের মোবাইল জমা দিয়ে মর্গে থেকে আপনার হাজব্যান্ডের লাশ নিয়ে তারপরে ব্যবস্থা করুন, তবে আপনাকে আবার ডাকা হতে পারে। ইন্সপেক্টর রবি বলেন, আপনারা চেষ্টা করবেন লাশটা ওনাকে না দেখাতে। এই অবস্থায় এত নৃশংস চিত্র দেখলে নিজেকে সামলাতে পারবে না। জাইফা তুই বাসায় চলে যা, আমরা সবাই লাশ নিয়ে আসছি। মা আমি যাব, আমার মন বলতেছে পাবেল জীবিত। নিজেকে শক্ত কর মা, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, যে আসতে চলেছে তার কথাটাও তোকে ভাবতে হবে। রাহেলা বেগম জাইফার হাত ধরে এনে জাইফাকে একটা রিকশায় তুলে দিল। রিকশায় কিছু দূর আসতেই জাইফার নিজের চোখের পানি মুছে বলল, উফ, অভিনয় করতে করতে হাঁপিয়ে গেছি। এত কান্নার অভিনয় করা যায় নাকি? যার মৃত্যু সংবাদ শুনে আনন্দ লাগছে তার জন্য কিনা এতক্ষণ কত ন্যাকা কান্না করলাম। যে পুরুষ নিজের বিয়ে করা বউকে রেখে বাইরে মহিলাদের নিয়ে রাতভর ফুটতে মেতে থাকে, তার আরও ভয়ঙ্কর মৃত্যু হওয়া উচিত। রেনু চোখের সামনে সব দৃশ্যগুলো ভেসে উঠছে, গা গুলিয়ে বমি আসছে। নিমিষে সব কীভাবে শেষ হয়ে গেল। পাবেল আমাকেও ঠকালো, কেন করলো এটা? তোমাকে ভালোবেসে নিজের বোনকে পর করে দিয়েছে। হ্যাঁ, দোষটা আমার ছিল, কিন্তু তুমি কেন আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিলে? কেন আমার শরীরে কলঙ্ক চাপ এঁকে দিয়ে আমাকে নিঃস্ব করে দিলে? কেন আমার এই মুখ কাকে দেখাবো? সবাই যখন জানতে চাইবে তখন আমার রক্ষা নেই। আমি তো বাঁচতে পারবো না, মরতে হবে, আমাকে মরতে হবে। বাবা পুণ্য হিসেবে ছেড়ে তোমার কাছে নিজে সঁপে দিয়েছিলাম। আজ বললাম তোমার শুধু শরীর ছোঁয়ার আশঙ্কা ছিল। হসপিটালের মর্গের সামনে দাঁড়িয়ে আছে রাহেলা বেগম ও পাবেলের পরিবার। কেমন একটা মৃত্যুর গন্ধ নাকে এসে ঢুকছে। একটু পরে একজন ট্রেতে করে টানতে টানতে খণ্ডিত লাশটা নিয়ে হাজির হলো। পাবেলের বাবা অ্যাম্বুলেন্স ঠিক করে রেখেছে। লাশটা সাদা কাপড়ে ঢাকা। রাহেলা বেগম ওয়ার্ড বয়কে বললেন কাপড়টা সরাতে। ওয়ার্ড বয় ফিকে করে পানির পিক ফেলে দিয়ে বলে, খালামা সহ্য করতে পারবেন না, চোখ একটা নাই। তারপর লাশটা অখণ্ড করা দেখতে তো হবে। ওয়ার্ড বয় কাপড় সরাতে পাবেল বিবস্ব চেহারা উন্মুক্ত হলো। রাহেলা বেগম এক পলক দেখে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। ওয়ার্ড বয় নার্সদের ডেকে রাহেলা বেগমকে নিয়ে যেতে বলেন। এমন সময় পাবেলের মা ছুটে এসে বলে, আমার বাজান কই, আমার বাজানের একটু দেখাও। সহ্য করতে পারবেন না খালাম্মা, একজন জ্ঞান হারিয়েছে। আমি আমি সব সহ্য করতে পারবো। সাদা কাপড় সরাতে পাবেলের বিশ্বস্ব উন্মুক্ত। বাবার মা সেটা হাত ধরতে কাঁদে লাগলেন। ওয়ার্ড বয় বেশ অবাক হলো, মনে মনে ভাবলো মায়া স্নেহ আর ভালোবাসার কাছে বিবস্ব চেহারা ও পিকে। জাইফা অর্ধেক রাস্তা থেকে রিক্সা নিয়ে ফিরে আসলো মেডিকেলে। লাশবাহী অ্যাম্বুলেন্স তখন গেট বের হচ্ছিল। রাহেলা বেগম নিজের মেয়েকে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। গাড়ি থামাতে দ্রুত নেমে এসে জাইফার হাত ধরে বললেন, তুই আবার কেন আসলি? বাসায় কেন গেলি না? মা আমার পাবেলকে রাইখে আমি কেমনে যাবো? রাহেলা বেগম জাইফাকে ধরে গাড়িতে নিয়ে আসলেন। জাইফা লাশটা ধরে কান্নাকাটি শুরু করে দিল। রিনা বেগম জাইফাকে ধরে বললে, কাঁদিস না মা, তুই এখন শক্ত হ, নয়তো তোমার ছেলে শেষ চিহ্নটা ঝুঁকিতে পড়বে। যে চলে গেছে সে হয়তো ফিরবে না। আমার নাতিরে দেখে একটু বলতে পারো। জাইফা নিজের শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। রিনা বেগম জাইফাকে সান্ত্বনা দিতে লাগলেন। গাড়ি শহর ছাড়ছে। এখন জাইফা থামলো। সামনে বসা লোকটা বলল, তারপর কি হলো সেটা জানার জন্য অডিয়েন্স অধীর আগ্রহে আছে। লাইভ শো চলছে। 50 বছর হবে বা তার চেয়েও বেশি একটু বয়সে একজন মহিলা নিজের জীবনের গল্প বলছে।
এতক্ষণ ধরে যেভাবে তার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো বলছেন তাতে পরবর্তীতে কি হতে চলেছে সেই বিষয়ে জানার জন্য সবাই মানুষ লাইভটি দেখছে। 10,000 মানুষ লাইভটি দেখছেন। লোকটাকে বলে একটু পানি হবে, গলা শুকিয়ে আসছে। লোকটা একটা পানির বোতল বাড়িয়ে দিল। জাইফা পুরোটা পানি শেষ করে বলে, অ্যাম্বুলেন্স যখন আমাদের শহর ক্রস করছিল তখন আমার মায়ের কাছে কল আসে। মা ফোনটা রিসিভ করতে আমাদের বাড়ির কাজের মেয়েটা বলল, খালাম্মা গো, রেনু আপা গলায় ফাঁসি দিয়েছে, আপনি তাড়াতাড়ি আহেন। আমি কিছুটা টের পাচ্ছিলাম, আমি জানতাম এটাই হবে। আম্মু হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। আম্মু চিৎকার করে বলে, ড্রাইভার গাড়ি থামাও। আপনারা বারবার গাড়ি থামাইতেছেন কেন? এমনিতেই গাড়িতে লাশ থাকলে পথ আগায় না। জাইফারের রেনু আর নাই, চল আমরা বাড়ি যেয়ে ওইটার দাফন করে আসি। বেন বাপ যে তার বাপেরও ছাড়া না, এই কথার প্রমাণ চোখে দেখলাম। মা, আমি আমার স্বামীর সাথে যাব। না, তুই আমার সাথে চল, বলেই জাইফার হাত ধরে তার সাথে নিয়ে গেলেন। বাসায় ঢোকার আগে আত্মীয় স্বজনের কল করে জানালেন। রাহেলা বেগমের চোখে এক ফোঁটা পানি নেই। হঠাৎ করে সে যেন পাথরের মূর্তি হয়ে গেলেন। পাশের বাসায় দুজন পুরুষ রেনুর লাশ নামাচ্ছে। মানুষ দিয়ে ঘর ভরে গেছে। এক একজন এক এক কথা বলছে। রেনুর লাশ কবরে রেখে আসার প্রায় 4 ঘন্টা পর মা আমার রুমে আসলো। আমার হাতে রেখে বলল, তোর কথাটা বিশ্বাস করলে আজ এমন হতো না, সব দোষ আমার। তবে ওরা ওদের পাপের সাজা পাইছে ঠিকই। ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল। বলেই তিনি প্রথমবার কেঁদে হাউমাউ করে কাঁদলেন। কেঁদেই বলে, তোর বাপ খালি 2টা বাড়ি আর তোদের দুজনকে রেখে পরপারে পাড়ি জমাইছিল। আমি তোদের আঁকড়ে ধরে বেঁচেছিলাম। আমার চোখে মেয়ের মৃত্যু দেখতে হলো কেন? আমি এর আগে কেন মরে গেলাম না? আরও মানুষে এসে রাহেলা বেগমকে সান্ত্বনা দিতে লাগলেন। সবাই কানাঘোষণা করছে। রাহেলা বেগম করুণ ভাগ্য দেখে এরপর শোকের দুঃখে কেটে গেছে বহু বছর। ইন্সপেক্টর রবি কত চেষ্টা করেছেন পাবেলের খুনি বের করতে, কিন্তু পারেননি। আমার একটা ছেলে হয়েছে, নাম দিলাম ইলহাম। ইলহাম বড় হয়ে বিয়ে করলো, কিন্তু এত বছর পর একটা দিন আমি শান্তি পাইনি। মনের মধ্যে কেবল এই অপরাধটা আমাকে তাড়া করে বেরিয়েছে। ভাবছেন পাবেলকে কে মারলো? রেনু আপা মেরেছিল। আমি পাবেলের আরও মেয়েদের সাথে অবাধ মেলামেশার কথাটা রেনু আপার কাছে প্রমাণ সমেত পাঠায় একজনকে দিয়ে। রেনু আপা এই কথাটা শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি। আমি আর ওই বাসায় ওয়াচম্যান বিষয়টা জানতাম, তবে অবশ্যই টাকা দিয়ে মুখ বন্ধ করিয়েছি। এরপর আমার মাথায় আসলো রেনু আপাকে শেষ করার প্ল্যান। তাই আমি তার সকল কুকর্মের প্রমাণ আর পাবেলের হত্যাকারী সে এসব বলে প্রলোভিত করি। আমার মন এখন বলছে, কেন করলাম এই কাজ? বেঁচে থাকতো আমার বোনটার ভালোবাসার মানুষটা। এতগুলো বছর এই ঘটনা আমাকে শান্তি থাকতে দেয়নি। আমার ছেলে আজ জানলো তার মা খুনি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু পরিস্থিতি আমাকে ভুলটা করতে বাধ্য করেছে। আমি ওদের শেষ না করলে ওরা দুজন আমার অনাগত সন্তান সহ দুনিয়া থেকে বিদায় করে দিত। ভালোবাসা মানুষ পূর্ণতা পায় বয়স হলে, সুখের গল্প করে নাতি নাতনিদের সাথে। আর আমার দম বন্ধ হয় দীর্ঘশ্বাস, মরণ যন্ত্রণায়। একটা সহজ ঘরোয়া বউ, একজন খুনি হওয়ার গল্প। এবার মরেও শান্তি। সব গল্পের সমাপ্তি তো সুখে থাকে। কিছু গল্প হৃদয় বিদারক, বিক্ষত যন্ত্রণায় শেষ হয়। লোকটি বলল, আপনার মা এখন জীবিত আছেন? না, নেই। মাকে বলতে চেয়ে বারবার ফিরে এসে মায়ের কান্না দেখলে আফসোস হতো, কেন বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। মাকে বলার সাহস হয়নি আমার। মা আমাকে আমার ছেলেকে আগলে রেখেছিল, তাই বলা হয়ে ওঠেনি। জাইফার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু বইছে। একটু শান্ত হওয়ার চেষ্টা করে বলে, আমি যদি জানতাম ভালোবাসার মানুষটা আমার এইভাবে ঠকাবে, তবে এই জন্মে বিয়ে না করে একা থাকতাম। বেশিরভাগ মানুষের মধ্যে এক অসহনীয় যন্ত্রণার গল্প আড়াল করে রাখে। উপযুক্ত সময় আর শ্রবণ করার মানুষ এভাবে তা কখনো প্রকাশ পায় না। হাসির আলে কতখানি মিথ্যা লুকিয়ে রাখা যায় কেউ ধারণা করতে পারে না। জানি না আমার ছেলেটা আমাকে ক্ষমা করতে পারবে কিনা, তবে এই সমাজে এমনভাবে পরকীয়া ছড়িয়ে যাচ্ছে যা দিন দিন মানুষকে পশুতে পরিণত হচ্ছে। পরকীয়ার জন্য মা নিজের সন্তানকে খুন করছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এরপর পরিণয় কখনো ভালো হয় না। পরকীয়া শেষটা হয় জঘন্য।